আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা অনেকের জন্যই এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সাংবিধানিক টর্ট। প্রধান আলোচক হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার অনিক রোশদ হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আদনান এম এল করিম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আদনান, তোমাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় বের করে আমাদের সাথে যুক্ত হবার জন্য। তো যেটা বলছিলাম, জি, আজকে তো আসলে আমরা কথা বলবো সাংবিধানিক টর্চ নিয়ে। টর্চ শব্দটা ইটসেলফ একটা একটা কটমটে শব্দ, যেটার অর্থ আমরা অনেকেই জানি না, আইনজীবী ব্যতীত। আমি বলছি যে সাধারণ দর্শকরা আসলে টর্চ সম্পর্কে কিছুই জানেন না। অনেক ভাই, আপনার কাছে প্রথমেই আসলে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষেপে টর্ট আইনটা কি এবং একটা ছোট্ট একটা ধারণা যদি আপনি দিতে পারেন দর্শকদের জন্য। টর্টের একদম লিটারাল মিনিং যদি করতে চাই, সেটা হচ্ছে বলা হয় সিভিল রং। অর্থাৎ যে কোনো কিছু যেটাই ভুল হচ্ছে সেটার কিন্তু দুটো দিক থাকে। যদি আমি ক্রিমিনাল অ্যাক্টের কথাও চিন্তা করি, ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে দেখা যাবে যে একটা হচ্ছে ক্রাইমটা হয়ে গেল, বাট সেটার মাধ্যমে যে সিভিল যে ক্ষতিগুলো হচ্ছে, সিভিল বলতে এখানে আমি দেওয়ানি মামলার কথা বলতে পারি বা এতে সেইটার জন্য যে ক্ষতিপূরণের যে বিষয়টা চলে আসে। এখন দেখুন, একটা লোককে যদি আমি মার্ডার করে ফেলা হয়, তাহলে তাকে আমরা দেখি যে বলা হচ্ছে যে তার শাস্তি হলো এগুলো, কিন্তু তার মার্ডারটা যে লোকটা করলো এবং যে মার্ডার ভিকটিমটা হলো, তার ফ্যামিলির কি হবে? তার যদি সে একদম ইয়াং একটা ছেলে হয়ে থাকে বা লোক হয়ে থাকে, তার সামনে একটা ভবিষ্যৎ যেটা ছিল, পুরো ফ্যামিলি কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন। তো এই বিষয়গুলোতে কিন্তু তখন বাংলাদেশে না, বিদেশে যে বাইরে যেটা থাকে, যে একটা এখানে কম্পেনসেশনের যে প্রশ্নটা সেটা চলে আসে। তো ওই রকমের কনসেপ্ট থেকেই বেসিক্যালি সিভিল রঙের আইডিয়াটা আসছে। এছাড়াও মনে করেন আপনার দ্য ভেরি ফেমাস কেস, দ্য ফার্স্ট কেসের কথা যদি আমরা মনে করি, ডনিহিউ ভার্সেস স্টিভেনসন, যেটা দিয়ে বলা হয় যে কোনো ল স্টুডেন্টের কাছে এটা খুবই কমন একটা নাম, যে একটা পানীয়র বোতলের মধ্যে, আই থিঙ্ক জিঞ্জার এলের মধ্যে শামুকের টুকরো পাওয়া গিয়েছিল, এবং সেটার জন্য আলটিমেটলি দেখা গেল যে এটা যারা বানিয়েছে তাদেরই দোষ হচ্ছে। এবং এখানে ক্রাইম, ডেফিনেটলি দেয়ার ওয়াজ অ্যাডাল্টারেটেড ফুড অ্যান্ড অল দ্যাট এভরিথিং, বাট ইভেন দেন যে রং, সেই আইডিয়াটা থেকে চলে আসলো হচ্ছে টর্টের জন্ম। অ্যান্ড আস্তে আস্তে এটা বাড়তে থাকলো। যেমন সিভিল রঙের মধ্যে পড়ে যেতে পারে হচ্ছে, মনে করেন সিটি কর্পোরেশনের কথা যদি বলি, রাস্তা ঠিকঠাক করে রাখেনি, সেখানে হাঁটতে যে আমি হোঁচট খেয়ে পড়ে যে আমার চশমা ভেঙে গেল, সেটার জন্য কিন্তু আমি ক্ষতিপূরণ থেকে শুরু করে অনেক কিছু চাইতে পারি। আমার বাড়ির পাশে সে যে আদনান আছে, এখানে আদনানের বাড়ির পাশে আমি যে ময়লা ইচ্ছা মতন ফেলতে থাকলাম, এবং সেটা আমি যেমন ফেলছি, সেটার জন্য আমি যেমন সিভিল অ্যাক্টের রং কমিট করছি, অন দ্য আদার হ্যান্ড সিটি কর্পোরেশন, যাদের এটা স্ট্যাটিউটরি দায়িত্ব পরিষ্কার করা, তারা করছেন, তারা সিভিল রং করছে। সো অল দিস থিংস ডু কাম আন্ডার দিস পার্টিকুলার আমব্রেলা অফ টর্ট। স্যাডলি যেটা হয়েছে যে বাংলাদেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে অ্যাকচুয়ালি বলতে গেলে যে টর্টের প্রচলিত কোনো আইন নেই। কারণ হচ্ছে যে ইংল্যান্ডে বইতে যদি আমরা দেখি, যেটা কমন ল দিয়ে হয়েছে, আমাদের দেশে একটা যেটা হিস্টোরিক্যালি যদি দেখি, এই লটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল লর্ড ম্যাকলি যখন আপনার সিআরপিসি, পেনাল কোড এবং সিটি করেছিল একই সময়, আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য ল অফ টর্টটাকে তৈরি করেছিল একটা। কিন্তু এটা ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন সেই মুহূর্তে করা হলেও কোনো ভোট হয়নি, সো ইট রিমেইন ইন দ্যাট স্টেজ, এবং ওটা কখনোই আমাদের দেশে ইমপ্লিমেন্টেড হলো। বাট ওয়ার্ল্ড ওয়াইড এটার তো প্র্যাকটিস রয়েছে, সো এখন আস্তে আস্তে আমাদের দেশেও উই আর ট্রাইং টু ইন্ট্রোডিউস ইট। লেটস পুট ইট দ্যাট। জি, অসংখ্য ধন্যবাদ অনেক ভাই। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। ইটস ভেরি ইন্টারেস্টিং একটা এরিয়া অফ ল। আমি বলবো যে যেখানে কিনা অনেক ধরনের ক্ষতিপূরণ আমরা পেতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র জানি না। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা অনেকেই জানি না দেখে হয়তোবা আমরা ওই এই আইনের আওতায় আমরা
ক্ষতিপূরণ চাইতে যাই না প্রপার ফোরামের কাছে। সো আদনান, তুমি কি কিছু বলতে চাও দর্শকদের জন্য অল্প করে? আমাদের সাথে দর্শক একজন উপস্থিত আছেন প্রশ্নের জন্য। আচ্ছা, সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন। আসলে ওইটা তো হচ্ছে যে ওই আমরা জানি যে কমন লতে টর্ট সবসময় ছিল, ব্রিটিশ আইন ছিল, খুবই ওয়াইড স্প্রেড প্র্যাকটিস ছিল। ব্রিটিশরা আমাদের সময় যখন দেশে ছিল তখনও এটার প্র্যাকটিস ছিল। পরে অনেক ভাই যেটা সুন্দর করে বললেন যে এটা কোডিফিকেশন হতে গিয়েও হয়নি। কোডিফিকেশন হলে আমাদের একটা সিপিসি সিআরপিসি আছে, সেরকম আমরা টর্ট আইনেও আমরা একটা কোডিফাইড ফর্মে পেতাম, আমাদের জন্য সুবিধা হতো। তো না, ওটা কোডিফিকেশনটা না হলেও আমাদের দেশে টর্ট আইনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আইনের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে তার ছোঁয়াটা রয়ে গেছে। যেমন আমরা জানি 83 সালের যেটা মোটর ভেহিকেল অর্ডিন্যান্স ছিল, ওটাতেও আছে টর্ট আইনের কিছু ছোঁয়া আছে। ফ্যাক্টরিজ অ্যাক্টগুলোতে যেখানে লেবারদের কম্পেনসেশনের ব্যাপার বলা আছে, লেবাররা আহত হলে বা ফ্যাক্টরিতে কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটলে সেসব জায়গাতে আমরা আইনের কিছু কিছু অংশ এখনো রয়ে গেছে। তো ইদানিং কালে এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে দেখছি যে টর্ট আইনের আমাদের দেশে একরকম পুনরুত্থান হচ্ছে বলে মনে হয়। এত সুন্দর একটা টর্ট আইনের যে প্রবিধানগুলো সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে, মানুষের সিভিল রঙের ক্ষেত্রে মানুষ যে রেমিডিগুলো পাচ্ছে, আমরা এটা এতদিন দিতে পারতাম না। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কোর্টকে দেখছি যে তারাও এগিয়ে এসছে এবং এটা সেটা পাবলিক ল পার্সপেক্টিভ থেকে কিংবা প্রাইভেট ল পার্সপেক্টিভ থেকে দুইভাবেই এটা আমরা দেখছি যে হচ্ছে। তো আমি নিশ্চয়ই আমি আশাবাদী জোনাতে সেই জিনিসগুলো তো আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমরা দর্শক যিনি আছেন শম্পা, তাকে একটু ডেকে নিচ্ছি স্টুডিওতে। ওর প্রশ্নটা একটু আগে নিয়ে নিই, তারপর আমরা নিশ্চয়ই আরো অনেক কথা বলবো এই বিষয়ে। শম্পা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করতে পারেন। ধন্যবাদ ইফাত, মাননীয় অতিথিবৃন্দ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার মাননীয় অতিথিদের কাছে আমার আজকের প্রশ্নটা আমার এক প্রতিবেশীকে নিয়ে। আমার প্রতিবেশী কাঞ্চন সাহেব তার স্ত্রী সহ গাড়িতে করে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ওনার স্ত্রী মারা যান। তো এক্ষেত্রে কি উনি কোনো মানে প্রতিকার পেতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। অনেক ভাই, আপনি বলবেন? ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে টর্টের আইডিয়াটা, যেটা অরিজিনাল টর্টের আইডিয়া, যে এটা একটা প্রাইভেট বিষয়, রাইট? যে প্রাইভেট কি বলবো, ইন্ডিভিজুয়ালের সাথে যদি হয়। এন্ড এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে পাবলিক অফিসিয়ালদেরকেও আমরা এখন ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, এটার সাথে একটা যেটা ইউএস, সেটি হচ্ছে ক্যাথরিন মাসুদের যে কেসটি হয়েছিল। আপনারা সবাই জানেন যে মোরলেস সিমিলার সিচুয়েশনে, যেটা উল্টো দিক থেকে এসেছিল এবং ইতে ক্যাথরিন মাসুদ এবং তারিক মাসুদ এবং মিশুক মুনির দুজন আমাদের দিকপাল ছিলেন সিনেমা জগতের রাজনীতিতে। তো তাদের এটাতে যেটা হয়েছে, এখানে দেখুন, এটাতে কিন্তু একটা খুব কমন মিস্টেক করে আমরা ওটাতে কিন্তু ডাইরেক্টলি আমরা কোর্টে আসিনি। এখানে একটা সেই পুরনো ফেটাল অ্যাক্সিডেন্টস অ্যাক্ট রয়েছে, বহু পুরনো, 1885 সালের। তো প্রথমে কিন্তু ওইটার আন্ডারে একটা স্যুট করছিল, ওখানে বলা আছে যে স্যুট করা যাবে এবং সেটার জন্য কম্পেনসেশন চাওয়া যাবে। তো আলটিমেটলি যেটা হয়েছিল, যখন এই বিষয়টা ওই ক্যাথরিন মাসুদের কেসটি যখন ওই লোয়ার কোর্টে ফেটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্টের আন্ডারে ওখানে চলছিল, তখন ওই কোর্ট বললেন যে আমার পক্ষে এই সব ইন্স্যুরেন্সের হিসাব এই সব কিছু বোঝা সম্ভব না বলে উনি কেসটাকে তখন রেমিট করে দিয়েছেন, হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন। রেফার দ্য কেস, রেফারেন্স করে দিয়েছিলেন হাইকোর্টে, এবং তখন সেটা হাইকোর্টে শুনানি। সো সিমিলার জিনিস কিন্তু শম্পা নুরজার কথা বলছেন যে কাঞ্চন তারাও এটাতে যেতে পারে। এবং এখন আমরা আফটার দ্য কি বলবো ফাইনালাইজেশন, এখনো ওটা আপিল বিভাগে আটকে আছে, বাট আপিল বিভাগে আটকে আছে শুধুমাত্র আপনার এর জন্য যে অ্যামাউন্ট একটা, যেটাকে আমরা বলি কোয়ান্টিফিকেশন অফ ড্যামেজেস, সেটার জন্য। কিন্তু অন প্রিন্সিপাল কিন্তু এটা এখন দাঁড়িয়ে গিয়েছে যে এখানে কি বলে যে আপনার উভয় ফ্যাটাল অ্যাক্সিডেন্টস অ্যাক্টের আন্ডারে কেস করা যেতে পারে। বাট একটা যেটা সম্পন্নর কাছে আমার প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে অন্য দিক থেকে যে গাড়িটি ধাক্কা দিয়েছিল, সেটি কোনো পাবলিক অফিসিয়ালের গাড়ি না প্রাইভেট অফিসিয়াল? এটা নাকি ওটা বাসের? জি, এটা বাস ছিল, কোনো বাস ছিল, ট্রাক ছিল বলে। হ্যাঁ, তাহলে মনে হয় প্রাইভেট হওয়ারই সম্ভাবনা বেশি। প্রাইভেট হওয়ারই সম্ভাবনা বেশি। এইখানে দ্য ডিফারেন্স ইজ যে
আরেকটা ওয়েতে আমরা এটাকে কি বলবো সরাসরি হাইকোর্টে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে আপনি দেখবেন এটা অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু আমাদের এখনকার যিনি রয়েছেন বা সুপ্রিম কোর্ট বার সেক্রেটারি রুহুল কুদ্দুস কাজল, উনি পিটিশনার হয়ে কয়েকটা কেস কি বলবো কয়েকটা ইনসিডেন্ট কোর্টের সামনে নিয়ে এসেছিলেন। যে এইসব ক্ষেত্রে যদি দেখা যায় যে পাবলিক লতে কম্পেনসেশন চাওয়ার জন্য যদি দেখানো যায় কোনোভাবে বা এখানে যদি আসে যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা যদি কোনো পাবলিক অফিসিয়াল এই ক্ষেত্রে হয়ে যাবে, আমি যদি বলি রোড ট্রান্সপোর্ট অথরিটিও হতে পারে, হাইওয়ে হতে পারে, তাদের কোনো একটা নেগলিজেন্সের জন্য ওই ট্রাকের লোকেরা বা অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আমরা এখানে নিয়ে আসতে পারি। এটি হচ্ছে যে খুব বিখ্যাত একটা ঘটনা, আপনার আমাদের সবাইকে ওটা খুব নাড়া দিচ্ছিল যে বাসের মধ্যে হাত পড়ে কেটে গেল রাজীব নামে একটি ছেলের এবং সে মারা গেল। যে সেখানে ছিল যে একদিকে ছিল একটা প্রাইভেট বাস আর একদিকে ছিল হচ্ছে আপনার বিআরটিসি বাস। তো ওই সরকারি ওদের এই নেগলিজেন্স তখন এটাকে কনস্টিটিউশনাল টর্টের আন্ডারে আনা। দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট টর্ট অ্যান্ড কনস্টিটিউশনাল টর্ট ইজ দ্যাট যে এখানে আমাদেরকে দেখাতে হয় যে পাবলিক অফিসিয়ালদের কোনো একটা কি বলবো খামতি ছিল, তাদের কাজে গলদ ছিল, যে কারণে তাদের নেগলিজেন্স ছিল, সেই কারণে সম্পন্নদের হাতে মানে ওই কাঞ্চন সাহেবদের হাতে কাছে দু রকমেরই ওয়ে আছে। আমরা চাইলে ফ্যাটাল অ্যাক্সিডেন্টস অ্যাক্টের আন্ডারে সুট করে ওটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন, অথবা ওনারা এই যদি দেখানো যায় তাহলে রিটে আসতে পারেন, সরাসরি রিচে আসতে পারেন। রাইট, জি অসংখ্য ধন্যবাদ শম্পা, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। জি ধন্যবাদ। রাইট, আমাদের এই বিষয়ে আমি জানি যে আদনানও কিছুক্ষণ আগে বলছিল যে আমরা এখন অনেক আশার আলো দেখতে পাচ্ছি, বিকজ গ্র্যাজুয়ালি আমরা আমাদের কোর্টগুলোতে দেখা যাচ্ছে টর্ট বিষয়ে এই ধরনের ক্ষতিপূরণের মামলাগুলো হচ্ছে। এবং অনেক ভাই আপনি নিজেও একটি কেসের সাথে বিশেষভাবে আপনি একদম ইউ আর ভেরি মাচ ইনটু ইট, তো আপনি লয়ার ছিলেন ওই কেসে। তো ওই বিষয়ে যদি আপনি একটু বলেন, আমার মনে হয় দর্শকদের শুনতেও ভালো লাগবে এবং তারা আশান্বিত হবে যে এই মামলাগুলো করলে, কারণ সাধারণত আমরা দেখা যায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যায় যে টর্টের মামলাগুলো অনেক কেসেস হয়েছে কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতিপূরণ হাতে এসে পৌঁছানো এরকম আসলে খুব কমই হয়েছে, তাই না? সো আপনার এই মামলায় আমরা দেখেছি যে না আপনি কিছুটা হলেও ক্ষতিপূরণের কিছুটা অংশ হলেও আপনি আপনার হ্যাঁ কম্পেনসেশন আপনি দিতে পেরেছেন। এটা ইটস ভেরি ইন্টারেস্টিং, আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আমাদের যে কেসটার কথা বলছেন এটা হচ্ছে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে। আমরা সবাই মনে আছে আমাদের যে ঠিক গত বছর 17ই মে 1 বছর হয়ে গেল। ওখানে একটা তারা যখন কোভিড এর তারা একটা হসপিটালটার মেইন উইং এর বাইরে একটা ইউনিট তৈরি করছেন, নাম হচ্ছে করোনা ইউনিট। সেখানে 5 জন রোগীকে ভর্তি করেছে। করোনা ইউনিটটা যেখানে তৈরি করা ছিল সেখানে কোনো ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না। ওদের নিজেদের যে কি বলবো হাইড্রেন্ট থেকে যে হোজ দিয়ে পানি নিয়ে যাবে সেই পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাও ছিল। প্লাস ওখানে কোনো ইন্টারেস্টিংলি ইনাফ আমরা যেটা দেখেছিলাম পরবর্তীতে যেগুলো বেরিয়ে এসছে যে হসপিটালে টোটাল 135টা ফায়ার এক্সটিংগুইশার ছিল, তার মধ্যে 98 ওয়াজ এক্সপায়ার্ড, অর্থাৎ ওগুলো দিয়েও কোনো কাজ হতো না। যে কোভিড ইউনিটের মধ্যে সবসময় আপনার খুব কি বলবো যে হাই ফ্লোয়িং অক্সিজেন রাখতে হয়, দ্যাট এন্ড হুইচ ইজ আ ভেরি ফ্লেমেবল থিং। জি, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে তৈরি করার ফলে ওখানে একটা ইলেকট্রিক শর্ট সার্কিট ঘটে এসে। আরো মজার জিনিস হচ্ছে যে নট মজার মানে স্যাড পার্ট, ট্র্যাজিক্যালি কমিক্যাল যদি আমি বলতে পারি, যে 5 জন রোগী ছিলেন পরবর্তীতে যখন আমরা তাদের মেডিকেল রিপোর্ট দেখেছি তাদের 3 জনাই ছিলেন কোভিড নেগেটিভ, অর্থাৎ they were not even COVID patients but they were kept in COVID. এদের মধ্যে একজনা ছিলেন যিনি আমাদের চেয়ে বয়স্ক, I would say যে he was old, sort of like 38 or 39 years old. He used to work in a buying house, বিশাল ভালো অ্যামাউন্টের বেতন পেতেন, তার একটি ছোট শিশু এবং তার ওয়াইফ আছে, বাকিরা মোটামুটি বয়স্ক ছিল, একজন মহিলা ছিলেন। যখন আগুনটা লেগেছিল ফ্রম দ্য আই উইটনেসেস অ্যান্ড পুলিশের যে রিপোর্ট ছিল সেটা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ডাক্তারেরা পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন, মেইন গেটটাকে বন্ধ করে রাখা থাকলো,
আগুন নিভানোর জন্য কেউ কিছু করলেন না, খালি 2-3 জন তাদের যারা সুইপার টাইপের তারা এসে মানে অল্প অল্প পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেন, মানে সর্ট অফ লাইক বালতি মগে করে এনে পানি দিচ্ছেন, যেটাতে আগুন আরো বেড়ে গেল। রোগীরা ভিতর থেকে বার হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই দিকেরও দরজা বন্ধ, এদিকেরও দরজা বন্ধ, তারা বের হতে পারছে। এনিওয়ে, দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড, মারা গেলেন এন্ড অল দ্যাট। তো সেদিন রাত্রেই বেসিক্যালি হাউ দিস কেস স্টার্টেড, ইফ আই গো ইতে, আমাদের সুপ্রিম কোর্টের 2 জন অ্যাডভোকেটের সাথে আমরা কথা বলছিলাম। আমি, একজন হচ্ছেন ব্যারিস্টার হামিদুল মিসবা, আর একটা আমাদের বর্তমানে যে মেম্বার হচ্ছেন রোদওয়ান রাঞ্জিব। ওদের সাথে কথা বলার সময় যেটা হলো যে আমরা উই অল ফিল যে দিস ইজ নাথিং শর্ট অফ মার্ডার। আমাদের কাছে এটা একটা মানুষকে মেরে ফেলা একদম স্ট্রেট, কিন্তু কেউ সাহস করে কিছু করবে বলে মনে হচ্ছে। তখন ভাগ্য ভালো আমাদের যে আমাদের হাইকোর্টের কেবল তখন আপনার শুরু হয়েছে, কি বলে, এই ভার্চুয়াল কোর্টের স্টাফ। তো একই সাথে আমরা দেখা গেল যে শুধু আমি একা নয়, এর সাথে আমাদের ব্যারিস্টার মুনতাসির রূপম রয়েছেন। ব্যারিস্টার মুনতাসির রূপমের সাথে আবার ব্যারিস্টার অ্যাডভোকেট নিয়াজ মাহবুব, এরাও একসাথে মামলা করবে। এখন ইন্টারেস্টিং একটা জিনিস বললে হবে যে দিস কেসেস ওয়ার নাম্বারড 7 and 8 ডিউরিং দ্য ভার্চুয়াল কেস, মানে ভার্চুয়াল কোর্টের একদম প্রথম দিকে মামলা হচ্ছে। তো সেখানে সবকিছু শোনার পরে আমাদের বিচারপতি ইনায়েতুর রহিম বললেন যে আমি 4 জনের কাছ থেকে রিপোর্ট চাই। একটা হসপিটাল নিজেরা রিপোর্ট দিবে, পুলিশ একটা রিপোর্ট দিবে, রাজুক একটা রিপোর্ট দিবে, বিকজ আমরা যেটুকু জানতে পেরেছিলাম যে ওই স্ট্রাকচারটি পুরো উইদাউট এনি পারমিশন তৈরি করা হয়েছে, কোনো অ্যাপ্রুভাল কোনো কিছুই ছিল। 4 ফায়ার সার্ভিস একটা রিপোর্ট, এবং 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট আসলো। এই রিপোর্ট যখন পড়ে দেখা গেল, তখন দেখা গেল কখনোই কোনো পারমিশনের জন্য তারা অ্যাপ্লাইও করেন, এবং ওখানে তারা ইউজ করেছিল সেগুলো হচ্ছে আপনারা এখন আমরা খুব সহজেই দেখি। ইনফ্যাক্ট আপনার পিছনে আমি যে বোর্ড গুলো দেখতে পাচ্ছি, বোর্ড গুলো দিয়ে পার্টেক্স বোর্ড বা এরকম ভিনাইল বোর্ড দিয়ে তারা একটা তৈরি করেছিল, এন্ড দ্যাট ইজ হাইলি ফ্লেমেবল। যে ইলেকট্রিক কানেকশন এনেছিল সেটা অত্যন্ত কি বলবো আপনার নেগলিজেন্টলি একটা কানেকশন টানা। এন্ড ওই যে ফায়ার সার্ভিসের ওরা বললো যে এখানে কোনো ফায়ার সেফটির কোনো ব্যাপারই ছিল। দেন এখানে কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক নয়, প্রাইভেট বডির, অর্থাৎ ইউনাইটেড হসপিটালের একটা দায়িত্ব চলে আসছে। হোয়াট অ্যাবাউট যে যখন আমরা বলতে চাচ্ছি যে এটাকে যদি আমি যেটা বললাম যে পাবলিক বডির যদি হয়, our health directorate was negligent in ensuring the safety that should have been followed by United Hospital, and United Hospital লাইসেন্সটাকে কেন করা হবে, এবং ফায়ার ডিপার্টমেন্ট গুলি বা রাজুক বলি তারা যদি জানে যে এখানে একটা রয়েছে, তারা কেন আগে থেকেই কোনো কিছু করবে। এটাতে তাদের যেটা ডিফেন্স তারা দিতে চাইলেন সেটা হচ্ছে যে তখন করোনা চলছিল, আমরা করোনার মধ্যে জনগণকে সাহায্য করার জন্য জিনিস তৈরি করেছি, এগুলো তো আমরা হতে পারে না। যাই হোক, এইসব কিছুর পরে প্রথমত আমাদের যে অর্ডারটা দিয়েছিলেন সেটি হচ্ছে যে 25 লক্ষ টাকা করে 30 লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবারকে দিতে হবে। এর মধ্যে আবার তখন ইউনাইটেড এসে বললো যে 5 জনের মধ্যে একটা পরিবারের সাথে অলরেডি তারা কম্প্রোমাইজ করে ফেলেছে, সো তারা অটোমেটিক্যালি বাদ পড়ে গেল, রইল বাকি আমাদের হাতে 4 জন। এই সময় যেটা দাঁড়ালো যে ওই 4 জনের সাথে যখন আমরা যোগাযোগ করলাম, তারা এসে এই মামলায় যোগ দিল। সো প্রথমে আমরা করেছিলাম একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে, বাট পরবর্তীতে তারা এসে যখন যোগ দিল, আমরা বললাম যে ইট ইজ নো লঙ্গার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট বিকামস আ ভেরি মাচ অফ আ সিম্পল কনস্টিটিউশনাল টর্ট কেস। আর এই কনস্টিটিউশনাল টর্টের এটাতে আমি আমাদের কেসের ব্যাপারে একটু পরে আসি, বাট দুটো কেসের কথা আই মাস্ট সর্ট অফ লাইক স্টার্ট বাই সেইং, যে দুটোকে আমি মনে করি যে আমাদের এই কম্পেনসেশন অফ ইন আন্ডার কনস্টিটিউশনাল টর্টের জন্য সবচাইতে বড় মাইলফলক হিসেবে থাকতে পারে। প্রথমটা হচ্ছে সেটি হচ্ছে ওই যে একটা বাচ্চা ছেলে জিহান নামে একটা বাচ্চা ছেলে ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিল, এবং সেই ম্যানহোলে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করতে পারেনি এই ফায়ার ব্রিগেড রেলওয়ে এরা। এবং এটাতে কিন্তু প্রথম আমাদের
ইতে কনস্টিটিউশনাল টর্টকে ইনভোক করা হলো, মানে ইনভোক না, রিকগনাইজ করলো আমাদের ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব। ইনসিডেন্টালি আজকে ওনার বার্থডে, সো ভেরি জি। হ্যাপি বার্থডে টু ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব। উনি একটি জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্টের রিপোর্টেড হচ্ছে 70 ডলার, পেজ 491 এটা রিপোর্টেড। এবং এখানে উনি সবকিছুই করে বললেন যে সরকারি অফিস যদি তাদের এইসব কোনো কারণে নেগলিজেন্স থাকে এবং এই নেগলিজেন্সের কারণে যদি কারো মৃত্যু হয় তাহলে তারা কম্পেনসেশন দিতে বাধ্য বলে তিনি কম্পেনসেশন হবে। যদিও এটা এখন অ্যাপিলেট ডিভিশনে যেও এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে বাটিতে। এখানে এখন একটা কোয়েশ্চেন চলে এসেছিল, যেটা ওই যে আমি এর সাথে কিছুক্ষণ আগে যে যিনি দর্শক যে প্রশ্নটা করেছিলেন যে জি। ফ্যাটাল অ্যাক্সিডেন্টস অ্যাক্ট কেন এখানে ইনভোক করা হলো, এইটার মধ্যে জাজমেন্টের মধ্যে উনি খুব পরিষ্কারভাবে আরেকটি কেসের যেটা এখনো পেন্ডিং উল্লেখ করে বললেন যে এই ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্টের আন্ডারে 25 বছর আগে একটা মামলা ফাইল করা হয়েছিল, ওটা এখনো শেষ হয়নি। সো ইন অর্ডার টু গেট কুইক অ্যান্ড এফিকেশিয়াস রেমেডি, ইউ সি অল্টারনেটিভ হইতে পারে, এফিকেশিয়াস না রেমেডিটা টর্টের আন্ডারে নিয়ে আসলেন। এটি হচ্ছে প্রথম কেসটি। আর সেকেন্ডটি যেটি, সেটি অলরেডি আমি বললাম যে ওই হাত কেটে গিয়েছিল রাজীবের, সেটির কেসটি হচ্ছে ওটাও রিপোর্টেড 7 CLR, পেজ 665, রুহুল কুদ্দুস কাজল ভার্সেস গভর্নমেন্ট। অ্যান্ড থ্যাঙ্কস গোজ টু একজনের নাম না বললেই নয়, দ্যাট ইজ ব্যারিস্টার আব্দুল হালিম। উনি ওই তার চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে এই কেসটি, যেটি স্পেশালি যেটি যে জিহান নামের বাচ্চাটি, এই কেসটিকে যখন করেছিলেন, হি অ্যাকচুয়ালি ওয়ার্ক ভেরি হার্ড, উই অল ট্রাই টু হেল্প হিম, বাট ইট ইজ হিজি যে উনি এটাকে কনস্টিটিউশনাল কোর্টে কারণে বেশি নিয়ে আসলেন। তো এনিওয়ে, এরপরে আমাদের কেসটাতে যেটা হলো যে এটার এগেনস্টের সাথে সাথে ইউনাইটেড হসপিটাল অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ স্থগিত করে দিল, বললেন যে এটা আমি স্থগিত করে দিলাম, এটা আমি ফুল কোর্টে পাঠিয়ে দিচ্ছি, সব জাজ মিলে শুনবে। সব জাজের সামনে যখন আমরা এটা নিয়ে গেলাম, তখন প্রথম যে পেলাম আমরা, ফিডব্যাকটা পেলাম আমাদের কাছ থেকে যে এটা তো ভার্চুয়াল কোর্টের কেস ছিল, এখন তো আমাদের রেগুলার কোর্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এটাকে রেগুলার করে নিয়ে আসেন। রেগুলার করে নিয়ে আসেন মানে যে যেটা ভার্চুয়াল কোর্টে একজন জাজ ছিলেন, এখন আমাদের 2জন জাজ হয়ে রুল ইস্যু করতে হবে। ইউনো যে প্রথম দিকে যেটা ছিল সেখানে রুল ইস্যু করার ক্ষমতা ছিল অন্য, শুধু ইন্টারিম অর্ডার দিতেন, রুল ইস্যু করে নিয়ে আসেন। তখন আমরা আবার দেখলাম যে আমাদের যে প্রথমে যিনি অর্ডার দিয়েছিলেন জাস্টিস এনায়েতুর রহিম, উনি আর তার কাছে আর এই জুরিসডিকশন নেই। তখন আমরা গেলাম জাস্টিস জনাব JBM হাসান এবং মিস্টার জাস্টিস ওনার সাথে থাকলেন হচ্ছে খায়রুল আলম সাহেব। ওখানে দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানিতে আমরা একদিকে আমরা আছি, আর একদিকে ছিল হচ্ছে আপনার পক্ষে মুস্তাফিজুর রহমান খান সাহেব এবং এতে। তারপরে যেটা হলো, কোর্ট বললেন যে না, আমি সবকিছু শুনে সবকিছু দেখে বলে দিচ্ছি যে ওরা তো অলরেডি একজনকে 20 লাখ টাকা দিয়েছে, সো দ্যাট ইজ অ্যাডমিটেড। এখানে ওই আগেরটাই 30 লক্ষ টাকা আমি কম্পেনসেশন ইনিশিয়াল দিতে বললাম, পরেরটুকু আমরা হিসাব করে দেখে দেবো। এটার এগেনস্ট ওনারা আবারও আপিল বিভাগে গেল, আবারও চেম্বার জাজ স্থগিত করে দিয়ে এটাকে ফুল কোর্টে পাঠিয়ে দিল। আলটিমেটলি কোর্টে যখন আসলো, তখন আমরা উই কুড ফাইনালি কি বলবো কনভিন্স দ্য জাজেস যে দেয়ার ওয়াজ নেগলিজেন্স, বিকজ এই সবকটা রিপোর্ট তখন আমরা ডিটেল ওনাদেরকে দেখালাম, এবং ওটা দেখার পরে ওনারা যেটা দেখেছেন বলেছেন যে 1 মাসের মধ্যে 25 লক্ষ টাকা জমা দিতে। এখন আমাদের মেইন যেটা ক্লেম ছিল যে শুধু 25 লক্ষ টাকা না, হসপিটালের লাইসেন্সও কেন বাতিল করা হবে না, সর্ট অফ লাইক যেইতে। তো এই ওই কারণে হোক বা যে কারণে হোক, ইউজুয়ালি এইসব ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই যেটাতেই হয় কোনো টাকা কেউ পায় না, ওটা দেরি করতে থাকে। বাট ইন দিস কেস আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে এটাতে আমরা বেশ, যখন প্রায় আর 1 সপ্তাহ মতন বাকি ছিল, অ্যাকচুয়ালি 29 তারিখে বাদ হয়ে যাবে, তখন আমরা তাদেরকে একটা নোটিশ দিই। আমরা 6 জন লয়ার এটাতে একসাথে কাজ করছিলাম, 6 জন মিলে একটা নোটিশ দিই যে এটা না হলে কিন্তু আমরা কন্টেম্পট করবো অ্যান্ড অল দ্যাট। আলটিমেটলি গত 25 তারিখে তারা একটা প্রত্যেকটা পরিবারকে যে 25 লক্ষ টাকা করে দিতে বলেছিলাম আমাদের আপিল, সেটি পে অর্ডার। এবং আজকে আমি অ্যাকচুয়ালি খবর পেয়েছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে টাকাটা আজকে ক্যাশ হয়ে এসেছে। বাট ভেরি ইন্টারেস্টিংলি আমাদের যে কয়জন রয়েছেন, মানে ভিকটিমের ফ্যামিলিরা রয়েছেন, তারা কিন্তু কেউ টাকার জন্য আসলে এখানে কোনো কেসটা করছে না। তাদের একটা যেটা দে নিড এ ক্লোজার সর্ট অফ, যে
আমরা চাই যে অ্যাটলিস্ট এখানে যে হসপিটালটার যে তাদের যে কর্তৃপক্ষের দোষ আছে সেটা যাতে সবার সামনে বার হয়ে আসে। তো সেই পথটা এখনো আমাদের পাড়ি দিতে হবে, ওটা দেরি আছে। দে আর নট অ্যাট অল। আমি একজন ফ্যামিলিকে জানি যে এটা পাওয়ার সাথে সাথে পুরো টাকাটাই উনি আজকেই তার কাছের যে মসজিদ আছে সেখানে দান করে দিয়েছে। So none of them are actually running for money over here. Rather, they want sort of like some sort of recognition that it was the fault of the hospital. And let's see what happens over there. জি, আপাতত এই এবং হচ্ছে এটা। এই ধরনের, হ্যাঁ হ্যাঁ, এবং এই ধরনের পিটিশনাররা এগিয়ে আসছেন বলেই আমাদেরও এই ধরনের কেস ডেভেলপমেন্ট আসলে হচ্ছে, এই সেক্টরে কেসগুলো আসলে ডেভেলপ হচ্ছে, এবং পরবর্তী যে মামলাগুলো আসবে এই ধরনের যদি আসে, then we can refer to these cases as well. সেটাই নিশ্চয়ই। কংগ্রেচুলেশনস অনিক ভাই, গ্রেট জব আপনারা করেছেন, আপনাদের আচ্ছা, 6 জনকে এখানে আমি কংগ্রেচুলেশন। এই ফাঁকে একটু 6 জনের নাম বলে দিই, না তো ওরা বলবে যে শুধু আমি একা একা করেছি, বাকিদের কারো নাম বলছি না, না, সবার নামটা নিশ্চয়ই। একটু বলে দিই। অবশ্যই। 4 জনের তো আমি আমার সাথে আছে হচ্ছে যে 2 জনের নাম বলেছিলাম, তারা কিন্তু এখন যেহেতু পিআইএল না, দে আর নট ইতে। এখন চলে এসেছে হচ্ছে মুনতাসির রূপম, নিয়াজ মাহবুব, নিয়াজ স্ত্রী শিলা, মিস্টার শিলা আহমেদ। তার সাথে আছে হচ্ছে আরো আছে হচ্ছে হাসান আজিম দোলন, মিস্টার এম এস হাসান আজিম দোলন। হি ইজ আ ওয়ান্ডারফুল গাই, প্রচুর কষ্ট করেছে এটার জন্য। এর সাথে আছে হচ্ছে আপনার রাকিব, অ্যাডভোকেট রাকিব আহমেদ, এবং ব্যারিস্টার সৈয়দ রিজওয়ান, আমাদের জাস্টিস গোলাম দস্তগীর সাবেক ছিল। সো এই কয়জনে মিলে উই হ্যাভ বিন ওয়ার্কিং, এন্ড গত 1 বছরে দিস বেসিক্যালি টুক আপ মোস্ট অফ আওয়ার টাইম, যে এটাতে কিভাবে কি করা যাবে, কি না করা যাবে। জি, So অবশ্যই। big thanks to all of them. জি, অবশ্যই। না, এটা অবশ্যই একটা আশার একটা ক্ষেত্র তৈরি করেছে, না কি বলো আদনান? এই বিষয়ে, এই বিষয়ে, হ্যাঁ, কারণ আমরা সাধারণত দেখি যে টর্ট আইনে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাগুলো রয়েছে। সেই দিক থেকে আদনানের কাছ থেকেও আসলে একটু শুনতে চাইবো যে তার এক্সপিরিয়েন্স কি এই বিষয়ে, বা যে প্রতিবন্ধকতার কথা চিন্তা করে অনেকে টর্ট আইনের যে প্রসারটা আসলে হওয়া দরকার ছিল আমাদের দেশে। আমরা লয়াররাও কিন্তু ক্লায়েন্টকে যখন অ্যাডভাইস করি তখন আমরা একটু চিন্তা করেই অ্যাডভাইস করি যে আমরা কি এটাতে যাব কিনা, গেলে কতখানি আমরা রেমেডি দিতে পারবো, বা কত সময়ের ব্যাপার, এটা তো দীর্ঘ সময় লেগে যায়, সেই সময়টায় পেশেন্স থাকবে কিনা আমাদের ক্লায়েন্টদের কাছে, বা এটা ওনারা নিয়ে যাবেন কিনা। একটু বিস্তারিত আদনান যদি আমাদের সাথে শেয়ার করে এই বিষয়ে। না, এটা তো আসলে এটা আমরা প্রতিনিয়ত আমাদেরকে এটা ফেস করতে হয় এই সমস্যাটা। আমি নিজে আমি ওয়ার্ল্ড ব্যাংকের কিছু রিপোর্ট বের হয় যেখানে বিজনেস তারপরে প্রকিউরমেন্ট উপরে সিভিল লিটিগেশনে আমি কিছু বিজনেসগুলোতে আমি ইনপুট দেই অ্যাজ এ স্পেশালিস্ট হিসাবে। আমাদের থেকে তার ওপিনিয়ন নেয়, লয়ারদের থেকে নেয়, অ্যাকাউন্টেন্টদের থেকে নেয়। তো আমরা দেখি প্রতিনিয়ত যে সিভিল লিটিগেশন যে ইন্ডেক্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ইন্ডেক্স বাংলাদেশ একদম দেশের মধ্যে লাস্ট আমাদের র্যাঙ্কিং প্রবাবলি ছিল 176 অ্যামাউন্ট 178 কান্ট্রিজ, এরকম কিছু একটা ছিল। মানে সিভিল রেমিডির ক্ষেত্রে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তো এর মধ্যে সময়, কষ্ট সবগুলো বিষয়, এবং টর্টের মতো রেমিডির ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যখন আমরা দেখি ক্লিয়ার কেস আছে, টর্টের এখানে আছে কম্পেনসেশন পাবে, নেগলিজেন্স আছে, টর্ট হবে, অ্যাক্সিডেন্ট কেস হোক, মেডিকেল নেগলিজেন্স হোক, ওয়ার্ল্ড ওয়াইড এগুলো খুব বড় মামলা হয় এবং খুবই প্রমিনেন্ট লিগাল ফিল্ড। আমাদের দেশে কিন্তু হচ্ছে না কারণ এই সমস্যাটা যে নেই তা কিন্তু না, সমস্যা হচ্ছে যে কোর্টের মাধ্যমে এটার সলিউশন আমরা আসলে খুব কমই দিতে পারি। এই টর্টের যে বিষয়গুলো এখানে অনেক সূক্ষ্ম কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যেমন কম্পেনসেশনের ক্ষেত্রে ফর্মুলার ইস্যু থাকে, এক্সপার্ট ওপিনিয়নের ইস্যু থাকে, উইটনেস স্টেটমেন্ট ইস্যু থাকে, লায়াবিলিটি, এরকম অসংখ্য মানে ম্যাটার আছে যেটা আসলে ট্রায়াল কোর্টকে ডিসাইড করার কথা। কিন্তু আমরা যেটা বললাম যে সিভিল কোর্টের রেমিডি পেতে তো আমাদের দেশে আসলে এটা একটা অসম্ভব ইস্যু হয়ে গেছে ইদানিং কালে। সিভিল কোর্ট থেকে বা ট্রায়াল কোর্ট থেকে একটা মামলা শেষ করে সেটা রেমিডি পেতে দীর্ঘ সময় চলে যায়। এখন আসলে অনেক মক্কেল অনেক কিছু চিন্তা করে, অনেক সাধারণ মানুষ তারা পিছিয়ে আসে যে না, এত দীর্ঘ সময় তারা এটার পিছনে দিতে পারে না, একটা কেস করে তারা হয়তো ফেলে রাখে, আর পার্সু করে না। এইভাবে আসলে টর্টের ডেভেলপমেন্টটাও আমাদের দেশে স্থবির হয়ে গেছে।
এইটার একটা এক্সেপশন আমি যেটা প্রফেশনাল হাইকোর্টে যে কিছু কিছু আমরা মামলা রেমিডি পাচ্ছি, যেটা অনেক ভাইরা যে মামলাটা করলেন, গুরুত্বপূর্ণ একটা মামলা ব্যারিস্টার হালিম ভাই করেছিলেন সিসিবি ফাউন্ডেশনে, যে জিহাদ ছেলেটার মামলাটা ছিল, এই মামলাগুলো কিন্তু হাইকোর্টে হয়েছে। হয়তো কিছুটা এটা আমি বলবো যে এক্সেপশনাল ভালো কেসগুলোতে এই মামলাটা বা কোনো কোনো ক্ষেত্রে আমরা রেমেডি পাচ্ছি হাইকোর্টে, কিন্তু ওভারঅল মেডিকেল নেগলিজেন্সের কেস বা মোটর ভেহিকেল যে অ্যাক্সিডেন্ট কেস, ফেটালিটি যেগুলো হয়, এগুলো কিন্তু আসলে ওই নিচের কোর্ট থেকে যথাযথভাবে হয়ে আসাটা উচিত ছিল। এখন সেই দিকে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের করা অত্যন্ত জরুরি। আমরা যেটা তারেক মাসুদ মিশন মনির কেসে দেখেছি যে তাদের কেসটা কোর্ট ফেরত দিয়ে বললো হাইকোর্ট এটা শুনতে পারবেন না। তো এখন এই এক্সপার্টাইজটা তো আমাদের নিচে ডেভেলপ করার দরকার, এটার জন্য স্পেশালিস্ট কোর্ট হলেও করার দরকার। এখন যে পরিমাণ বছরে হাজার হাজার মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টস হচ্ছে, এটার কম্পেনসেশন কোথায়? আমরা তো আজকে একজন প্রশ্ন করলেন যে তার এক প্রতিবেশী অ্যাক্সিডেন্ট করলো, এখন যিনি যে ট্রাকের মালিক ভিকারিয়াস লায়াবিলিটিতে তার কম্পেনসেশন দেওয়া উচিত। হয়তো ড্রাইভারকে কিছুটা দিতে হবে ড্রাইভার ক্যাপাবিলিটি অনুযায়ী, কিন্তু মালিককে তো দিতেই হবে। তো এই ওই যে রিমেম্বার দ্য কেস অফ গ্রিন লাইন, গ্রিন লাইনের আমি কেসটা একটু মনে করেন, গ্রিন লাইনের কেসটা যেটা, সেটিতে অর্ডার দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষকে ভাইকারিয়াস লায়াবিলিটিও হাইকোর্টে এসে এটাকে আবার করা হয়েছে, গ্রিন লাইন কর্তৃপক্ষকে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 10 লাখ টাকার একটা পয়সাও দেয় দেয়নি। ইভেন আমি একটু এখানে শেয়ার করি, ওই মামলাতে জি আমি একটু শেয়ার করি আদনান। 2009 সালে ইনফ্যাক্ট আই ওয়াজ এ ভিকটিম অফ অ্যান অ্যাক্সিডেন্ট, ফেটাল অ্যাক্সিডেন্ট। আমরা কিশোরগঞ্জ যাচ্ছিলাম এবং সেখানে আমাদের ড্রাইভার মানে মুখোমুখি সংঘর্ষ হাইওয়েতে, বাস এবং আমাদের ছিল কার ভেহিকেল। সো আমাদের ড্রাইভার সাহেব যিনি ছিলেন তিনি তো ওই বাজিতপুর মেডিকেলে নিতেই উনি মারা গেলেন। আমার তো খুবই খারাপ অবস্থা, আমার মানে ফেটাল, এটা হচ্ছে ফিমার ভেঙে গিয়েছিল এরকম। আমার মা ছিলেন কোমাতে, এবং যখন এগুলা সব রিকভার করে, তো আমি তো আইনজীবী, সো আমার মনে হলো যে একটা লিগ্যাল নোটিশ তো পাঠানো যেতে পারে। সো এমনিতে মামলা হয়েছে, যেটা হয় সেকশন যেটা আমাদের রয়েছে নেগলিজেন্সের 304, ওইটাতে হয়েছিল। কিন্তু কম্পেনসেশন এই টর্টের ব্যাপারটা আমি আসলে ওই সময়ে, বিকজ আমাকে মোর দেন 6 মান্থ শুধু আমি বেড রিডেন ছিলাম, কারণ আমার ওই এক পায়ে ছিল আপনার ব্যান্ডেজ, আরেক পায়ে হচ্ছে ফিমারের আপনার প্লেট লাগানো হয়েছিল। সো ইট ওয়াজ টেরেবল। এবং আমার মারও ওই আবার ফেরত আসাটা এবং হাঁটতে পারাটা, সবকিছু মেমোরি আবার ব্যাক করাটা, সবকিছুতে অনেক সময় লেগে গিয়েছিল, লিমিটেশনের একটা ব্যাপার মনে হয়েছিল। সো ওইসব নানান কারণে ইন্টারেস্টিং হচ্ছে, যখন আমি ওই বেডরিডেন অবস্থায় আমি যখন ড্রাফট করে লিগ্যাল নোটিশটা বললাম আমার ভাইদেরকে যে এটা একটু পাঠানোর ব্যবস্থা করো, ওরা রিপ্লাই কে দিয়েছিল জানেন? তাদের রিপ্লাইটা ছিল এরকম, এটা তো আল্লাহর উপর, অ্যাক্সিডেন্টটা তো আল্লাহর মানে ছিল আমার কপালে, সো আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এইটা নিয়ে কিছু করার নাই। আমি ওটা পড়ে হাসছিলাম এবং আমি একটা ভাবছিলাম কথা বলতে পারি যে আপনি বেডরিডেন ছিলেন, সবকিছু বুঝলাম, সেই কারণেই হয়ে গেল, বাট আমরা তো অন্যান্য আপনার কলিগরা তো আমরা সবাই ছিলাম দেশে নাকি, আপনি তো আমাদেরকেও এটা নয় অনেক ভাই আপনার সাথে ওইভাবে সেকশন 128 একটা মজার জিনিস বলে, আপনি এখনো কেসটা করতে পারবেন সেকশন 128 অফ দ্য মোটর ভেহিকল অর্ডিন্যান্স 1983 এর আন্ডারে। আমাদের নতুন যেটা নয় যদিও হয়েছে অ্যাক্সিডেন্টটা, তারপর এখনো করা যাবে, এখনো আপনি করতে পারবেন, বাট মেডিকেল সবকিছু দিয়ে আপনি না করলেও যা। আমার স্কোয়ারে আমরা অ্যাডমিটেড ছিলাম, ওখানে তো সমস্ত রিপোর্ট তো রয়েছে ওখানে। এখানে আপনার চাইতে যে যেটা যিনি মারা গেছেন অ্যাকচুয়ালি, যিনি ফেটাল তার ফ্যামিলিও যেতে করতে পারবে, বিকজ দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্টস অ্যাক্ট ক্রিয়েটস আ ক্রিমিনাল লায়াবিলিটি এন্ড আ সিভিল লায়াবিলিটি। সো ক্রিমিনাল লায়াবিলিটি যদি করেন তাহলে কিন্তু লিমিটেশনটা থাকছে না, এন্ড দেন ইউ ক্যান রিভাইভ ইউর সিভিল। আচ্ছা, দ্যাটস আ গুড নিউজ। তাহলে পরে কাগজপত্র নিয়ে আপনাদের সাথে দেখা করছি এই বিষয়ে অবশ্যই। সরি, সত্যি কথা কিন্তু আসলে। আচ্ছা, একটা কমেন্ট নিয়ে নেই, এই রিলেটেডই ছিল, কমেন্টটা নিয়ে নেই। হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য রোগী ক্ষতিগ্রস্ত হলে বা মারা গেলে সেই রোগী বা তার পরিবার কি ক্ষতিপূরণ পাবেন কিনা? অবশ্যই পাবেন, এটা আমরা মানে বিস্তারিত তো শুনলামই অনেক ভাইয়ের কাছে। না, এখানে আরো একটা জিনিস যেটা এটার সাথে আমি একটু বলি যে আমাদের দেশে যেটা আদনান বলছিল, মেডিকেল নেগলিজেন্স এর কোনো প্র্যাকটিস,
আমরা কিন্তু অহরহ দেখি, আপনারা মানে পেপারের মধ্যে যেটা দেখি যে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মারা গিয়েছে, তখন ফ্যামিলিরা কি করে যে ইমোশনাল অবস্থায় যে তাদেরকে মেরে চলে আসলো, ওই যে হসপিটাল ভাঙচুর করে। এগুলো তো ছোট ছোট হসপিটাল। অন দ্য আদার হ্যান্ড বড় হসপিটাল গুলোর নামে একটা কমপ্লেন শুনি যে আহ, যে মারা গেছেন কিন্তু তাকে সব অনেক দিন ধরে আইসিইউর মধ্যে রেখে দিয়ে বিভিন্ন রকমের করে বিল বাড়িয়ে নিচ্ছেন এন্ড অল দিস মিসট্রিটমেন্টও হচ্ছে, সব রকমেরই ঘটনা আমরা জানি। ইউ সি, দিস ইজ ওয়্যার দ্য হোল আইডিয়া ইজ যে ডাক্তার সবসময় যে ভুল করে তা না, আবার ডাক্তার হল যে ভুল করতে পারবে না তা না, মানে আল্লাহর ইচ্ছে হয়েছে ওইটাও কোনো গ্রাউন্ড না। দেয়ার হ্যাজ টু বি সাম সর্ট অফ, কি বলবো, আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি তাদের, এদেরকে কেউ কখনো নিয়ে আসছেন না। আমাদের দেশের যে মেডিকেলের ব্যাপারে যে ল গুলো রয়েছে তাতে কিন্তু পরিষ্কার আছে যে এদের যদি এসব থাকে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারবে যদি প্রপারলি হয়। এন্ড এটার জন্য ডিজি হেলথের কাছে অ্যাপ্লিকেশন করারও সিস্টেম বলা আছে, তার আমরা করি না কারণ আমরা জানি না এবং হসপিটালে এগুলো বলা হয় না। ডিজি হেলথ যদি কোনো স্টেপ না নেয় তখন কিন্তু আবার আমি হাইকোর্টে চলে আসতে পারবো। So there are ways to do this. আপনারা দেখেন, নট অনলি হসপিটাল, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেগুলো রয়েছে আমাদের, ল্যাবরেটরি যেগুলো রয়েছে, সেই ল্যাবরেটরি গুলোতে কিন্তু অহরহ ভুল রিপোর্ট আসছে। বাংলাদেশে একরকমের রিপোর্ট আসছে, বিদেশে গেলে বলে এটা তো কোনো রিপোর্টই হয় নাই বলে ফেলে দেয়, আবার নতুন করে করাতে হয়, অনেক জায়গায় করে। অল দিস আই বিলিভ ইজ নাও দ্য টাইম যে আমাদের বোধহয় একটু এগিয়ে এসে কাজটা করার প্রয়োজন রয়েছে। এই প্রাইভেট হসপিটালের কথাই বলি, সরকারি হসপিটাল লোকের অভাব এবং ইতে রয়েছে, প্রাইভেট হসপিটাল গুলো যা ইচ্ছা তাই যদি করে বেড়ায়, তাদেরকে আই বিলিভ ইট ইজ নট অ্যাবাউট দ্য ডক্টরস, ইটস অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ হসপিটালস। তাদেরকে নিয়ে আসার টাইম হচ্ছে। সো ওনার যদি কিছু হয়ে থাকে, শি মাস্ট অ্যাকচুয়ালি এটা নিয়ে কমপ্লেন করুন, দেখা যাক কি। আপনি আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, আপনি হসপিটাল গুলোতে আপনার কোন একজন রোগী যদি মারা যেয়ে থাকে, তার যদি আপনি ওই ডেথ সার্টিফিকেট ছাড়া অন্যান্য যদি কোনো রিপোর্ট চান, তারা দিতে চায় না। They never do, যে কি ট্রিটমেন্ট হয়েছিল কি না হয়েছিল এগুলো কোনো রিপোর্ট কিছু দিচ্ছে না, বলে যে ডেথ সার্টিফিকেট এখানে আছে, এটা নিয়ে চলে যান, দ্যাটস ইট। সো ইউ ক্যান নেভার গিভ देम। সো দিস আর দ্য থিংস আই বিলিভ আস্তে আস্তে এগুলোতে আর কি আমাদের সবাইকে হাত দিতে হবে। অবশ্যই। আদনান, সরি, আদনান বোধহয় কিছু বলছিল। না, আমি এটা ওটারই কন্টিনিউশনে আসলে যে আমাদের এই যে ট্রায়াল কোর্টের যে সক্ষমতাটা তো অবশ্যই বাড়ানো দরকার, কারণ এত পরিমাণ আমাদের দেশে এই কেসগুলো হয়। যদি এই কেসগুলো কোর্টে আসে, আমরা যদি ন্যায় বিচার পেতে চাই, তাহলে আসলে হাজার হাজার কেস আসবে। তো আসলে সবগুলো তো আর হাইকোর্টে তো এইভাবে সরাসরি শুনানি করে হয়তো পারবে না, এখন যেহেতু সংখ্যা কম আছে পাচ্ছে, কিন্তু নিচের কোর্টের সক্ষমতা অবশ্যই বাড়ানো দরকার। আর আরেকটা দ্বিতীয় যেটা আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আইন বেশিরভাগ ক্ষেত্রেই আইন যথাযথ আছে, হয়তো প্রয়োগটা নাই এবং এইটা সচেতন আছে। যেমন আপনার ক্ষেত্রে যেটা হলো যে আপনি নিজেও একজন আইনজীবী হিসেবে আপনি একজন যখন অ্যাক্সিডেন্টের ভিকটিম হলেন, আপনিও বুঝে দেখলেন, হতাশ হয়ে আপনিও কিন্তু আর পার্সু করলেন না। হ্যাঁ, তো সবাই কিন্তু তাই করে, নর্মালি সবাই এটা তাই করছে। তবে আইনের কিন্তু অনেক ধারাই আছে, যেটা প্রথমে আমি একটু বলেছিলাম যে অনেক আইনের ভিতরে কিন্তু টর্টের ছোঁয়াটা রয়ে গেছে। হ্যাঁ, টর্টের প্রভিশন গুলো রয়ে গেছে, ফেটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্টের ক্ষেত্রে আছে, মোটর ভেহিকল আছে, এবং মেডিকেল নেগলিজেন্সের কিন্তু আইনের মধ্যে এটা খুব সুন্দরভাবে দেয়া। আমি নিজে কিছু প্রায় বেশ কয়েক বছর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। তো সারা বাংলাদেশ মেডিকেল নেগলিজেন্সের কেস হয়, কিন্তু দেখা যায় যে সর্বোচ্চ কি হয়, ওই যে ভাঙচুর, যেটা অনেকভাবে বললেন, ভাঙচুরটা করে কোনো একটা খারাপ কেস হলে করে চলে আসে, আর হয়তো সারা বছর 2 থেকে 3টা ডাক্তারের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল বা ডেন্টাল কাউন্সিলে গিয়ে কিছু কমপ্লেন হয়, এবং সেটা হয়তো রিজলভ হয়ে যায়, আসলে ওইভাবে কেউ এটা পার্সু করে না। এর বাইরে কিন্তু লায়াবিলিটি, ডাক্তার বা হসপিটালের লায়াবিলিটি ইস্যুতে কেউ আর তেমন ভাবে কিন্তু অ্যাক্টিভলি আমাদের দেশে আমরা আমাদের ভিকটিমের পরিবারকে আমরা আসতে দেখি না আসলে। হ্যাঁ, তো এই অ্যাক্টিভিটিটার প্রয়োজন আছে। একটা লিগ্যাল ফিল্ড ডেভেলপ করতে হলে একটা অ্যাক্টিভিজম লাগে, মানুষকে একটু সময় দিতে সহকারে এর পিছিয়ে লেগে থাকতে হয় আসলে। তো আমি মনে করি যেহেতু এখন কিছু কিছু রাস্তা খুলেছে অনেক ভাইদের মতো সাহায্যে, এরকম যারা আইনজীবী আছেন তাদের কারণে কিছু রাস্তা আমরা দেখছি যে খুলছে। তো আমি আশা করি যে এখন মানুষ জনসচেতন হবে, বাড়বে, এবং তারা এই মামলাগুলোর প্রতি আগ্রহী হবে। নিশ্চয়ই। আমরা আসলে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরো কিছু এক্সাম্পল দেওয়া গেলে বোধহয় ভালো হতো আমাদের দর্শকদের জন্য। কিছু এক্সাম্পল তো উঠে এসেছেই, স্পেশালি
রোড ট্রাফিক বলছি, আমরা মেডিকেল নেগলিজেন্স বলছি, কিন্তু আরো সিটি কর্পোরেশনের ইস্যুগুলো আমরা লঞ্চ ডুবি, এই যে লঞ্চ ডুবিটা হলো, এটার ব্যাপারে অফকোর্স যে ট্রলার এসে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাছাড়া এই যে স্পিড বোটে করে কোনো লাইসেন্স ছাড়া স্পিড বোট নিয়ে চালিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, অল দিস রাইট কেসেস টু কি বলবো আপনার এইসব করার ক্ষেত্রে। ইউ সি একটা মানুষের লাইফ চলে যাচ্ছে যখন এইসব অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেখানে তো অফকোর্স আপনার একটা না একটা তো থাকবে, তার পরিবারের কথা চিন্তা করবে। যে একটা বাচ্চা মেয়ে, তার বাবা মা সবাই একসাথে মরে গেল, সে একা রয়েছে, তার ফিউচারটা কে দেখবে? স্টেট দেখবে না আমি দেখবো না কে দেখবে? অল দিস হ্যাভ টু বি, কেউ নাই দেখেন মানে অনেক কিছু প্রতি জায়গাতেই রয়েছে। ইভেন আপনি যেটা বললাম যে আপনার রাস্তার সামনে ময়লা ফেলে রেখেছি, থিঙ্ক অ্যাবাউট বাড়ি যখন বানায়, এখনো কিন্তু আমাদের ওই যে বাড়ি বানানোর যে ম্যাটেরিয়াল গুলো সব ফুটপাথের উপরে রাস্তাতে আটকে রেখে দিচ্ছি আমরা। এখন আমার যদি ওখানে যাওয়ার সময় আমার যদি ওখানে পড়ে যায় বা আমার গাড়ির জন্য ক্ষতি হয়, what will happen then? I must invoke tort. So there you go. এবং ঈদ পরে মানুষ মারা যাচ্ছে, এটা তো অহরহ হয় আমাদের শহরে। জি, নির্মাণাধীন ভবন থেকে কিছু পরে মারা যাচ্ছে, অনেক হয়েছে, প্রায় হয় এটা, প্রায় হয়। সো এখানে কোনো নাই। আপনি ইভেন যেটা আদনান বলছিল ফ্যাক্টরিতে, আমি জানিও না আপনার খেয়াল আছে কিনা, গত বছরের আগের বছর ওই যে আশুলিয়ার ওখানে বাচ্চাদেরকে দিয়ে যে লাইটারের ফুয়েল ঢুকাচ্ছিল, ওখানে আগুন লেগে কতজন জানি মারা গেল। দ্যাট অলসো ফলস আন্ডার টর্ট, এন্ড এটার জন্য ফায়ার এন্ড সেফটি ডিপার্টমেন্ট ছাড়াও ওই যে ফ্যাক্টরি যে আছে তাদেরকেও ইনভোক করা উচিত, যে তারাও দে হ্যাভ অল কি বলবো failed to provide all the safeties that is needed. They have failed to implement the safety measures. So all of these are there, but ওই যে আমরা সাহস পাই না। জি, অনেক ভাইকে আমি একটা ছোট প্রশ্ন করব, আমি মনে করি এটা হয়তো দর্শকরা ক্লারিফাই হতে চাইতে পারেন, যে যদি আমরা দেখাতে পারি যে এখানে গভর্নমেন্টের সাইডে নেগলিজেন্স আছে, তাহলে কম্পেনসেশনটা কি গভর্নমেন্ট থেকে পাওয়ারও তো সুযোগ আছে না? যে যদি এটা যেটা বিটিআরসি ইকে দিল, ফায়ার সার্ভিস রেলওয়েকে মিলে দিল, জিহাদেরটাতে ফায়ার সার্ভিস রেলওয়েকে দিল, বিআর, তারপরে আপনার যেটা হচ্ছে রাজীবের কেসে গভর্নমেন্টের বিআরটিসির কাছ থেকে নিয়ে দেওয়ার কথা বলা হলো। আমাদের ইটস আ বিট ডিফারেন্ট। আমাদেরটাতে আমরা দেখলাম যে গভর্নমেন্ট ওয়াজ নেগলিজেন্ট ইন নট এনশিওরিং যে ইউনাইটেড হসপিটাল তাদের সেফটি মেজার গুলোকে ফলো করছে, বাট negligent was actually মানে actual negligence which is the cause of death, মানে causation of death এ যদি যাই তাহলে হচ্ছে ইউনাইটেড হসপিটাল উপরে এসে বসে। এন্ড কনস্টিটিউশনাল টর্টে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের দেশের সরকারের অত ক্ষমতা নাই, আমরা জানি যে টাকা এরকম দেওয়া, রাদার ইট ইজ দ্য প্রাইভেট পার্টিজ। সো গভর্নমেন্ট ইজ নেগলিজেন্ট, তারা যাতে স্টেপ নেয়, বাট কম্পেনসেশনটা আমরা অ্যাকচুয়ালি অলওয়েজ বলতে চাই যাতে ওই প্রাইভেট পার্টির কাছ থেকে আসে। বাট যদি দেখা যায় যে স্কোয়ারলি ইট ইজ অন দ্য গভর্নমেন্ট বডিজ, তাহলে গভর্নমেন্ট বডিকেই দিতে হবে, যেটা হচ্ছে জিহাদের কেস। একটা মেডিকেল নেগলিজেন্সের এটা অ্যাড করার জন্য বলছিলাম, জি মেডিকেল নেগলিজেন্সের ক্ষেত্রে ধরেন এই মুহূর্তে একজন দেখলো যে ভুল চিকিৎসায় কেউ তার আত্মীয়স্বজন মারা গেছে, এই মুহূর্তে আমাদের এই মুহূর্তের ফোরামটা তো আমাদেরকে সেই রিটেই আমরা যাচ্ছি না, মানে না, এই মুহূর্তে ফোরামটা যেটা হবে, যদি ভুল চিকিৎসার জন্য মারা যায় তাহলে তার ফোরামটা হবে হচ্ছে ডিজি হেলথের কাছে কমপ্লেন দেওয়ার একটা সিস্টেম আছে, এন্ড হি ইজ সাপোজ টু এটাকে নিষ্পত্তি করার কথা আছে এক মাসের ইনভেস্টিগেট করে 1 মাসের মধ্যে। সেটা যদি না করেন তখন আমরা এসে হাইকোর্টে এটাকে ইনভোক করতে পারি। উনি করছেন না, বাট এই ঘটনা হয়েছে। ডাইরেক্ট হসপিটাল এগেইনস্ট এসে ডাক্তার মানে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছেন, ডাইরেক্ট হাইকোর্টে আসাটা একটু কঠিন হয়ে যাবে। হসপিটাল মিসম্যানেজমেন্ট হলে সেই ক্ষেত্রে রেমেডি মিসম্যানেজমেন্ট হলে আই ক্যান ডেফিনেটলি কাম ডাইরেক্ট টু দা ডক্টরস। ভুল আর হসপিটাল মিসম্যানেজমেন্ট দুটোকে একটু ডিফারেন্ট হবে। জি রাইট। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। মনে করেন যে আমার পাশের বাসার এখন তো খুব আমের সিজন, সো সেই আম গাছের কিছু ডাল যদি আমার বাসার বাউন্ডারির ভিতরে থাকে এবং সেই ডাল যদি ঝড়ে যদি ভেঙে পড়ে আমার রাইল্যান্ডস এন্ড ফ্লেচার
একটা না, জিনিস বাংলায় আম বলেন সহ ভাইয়া, করলে আমার মনে বাংলায় হয় বলেন কমপ্লেন করা ঠিক হবে না। সেই আম কি আমি খেয়ে ফেলতে পারবো কিনা, বা ওই গাছের ডাল ইয়েস, আমি কেটে এটাই দিতে আমি পারবো বলতে কিনা। চাচ্ছিলাম, যদি যদি গাছের ডালের মধ্যে আম থাকে, ফার্স্ট আমগুলো পেড়ে ফেলবে। দ্যাট সেটাই উড বি মাই বলছি। আইডিয়া, কমপ্লেন যে করা আমগুলো পেড়ে হ্যাঁ, ফেলবে, কমপ্লেন করার আগে হুম, আমগুলো পেড়ে ফেলবে। তারপরে হুম, যেটা যে কমপ্লেন হচ্ছে ইতে ইউজুয়ালি সি এই যে এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নেই। আমি যেটা বলছিলাম, মানে জি, ইনফ্যাক্ট যে কাল চলে আসলো, এটাকে যে আপনি কেটে ফেলবেন, আপনি তার সাথে কথা বলেও করতে পারেন, আর আপনি নিজেও যদি কেটে ফেলেন সেই হিসাবে তখন আপনাকে আবার পরিবেশ আইনে যদি ফালায়, তাহলে আরেক নাটক শুরু হবে। ঠিক আছে? আমি ডাল কাটবো তো গাছ কাটবো না, মনে করেন ডালটা ছিটে দিলাম, তো পরিবেশ আইনে ওটা হয়তো পড়বে না। জি, সো জি, দিস সেটাই। ইজ তো এই রাদার ধরনের আরো সেন্সিটিভ অনেক অফ এক্সাম্পলস পার্সোনালিটি। আছে আসলে। জি, জি। আরো যদি কিছু আপনাদের মনে হয় শেয়ার করতে পারেন, অথবা মানে দর্শকদেরকে ওটাই বলছিলাম যে আজকাল আমরা পেপার খুললে বা অনলাইনে পেপারে দেখলে অনেক অনেক ইস্যুস আছে যেগুলো কিনা আসলে টর্ট নেচারের। টর্ট মানে এটাই একটা যে যখন, একটা কেস হ্যাঁ, করার আমার খুব ইচ্ছা ছিল, বাট থ্যাংক জি, গড যেটা করার আগেই রেমেডি হয়েছে। বছর ৩-৪ আগেও দেখতে পেতেন আপনারা যে কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিম বা কারো ওই টিভির মধ্যে একদম স্ট্রেইট তাদের কি বলবো ডেড বডির ছবি, একদম মানে লাশ বিকৃত হয়ে পড়ে রয়েছে, এই হয়েছে, এগুলো দেখানো। ইফ ইউ রিমেম্বার দ্য কেস অফ আই হ্যাঁ, থিংক, এখন ডিস্টর্ট করে রাইট? ফেসটা এখন। এক্স্যাক্টলি। জি, হ্যাঁ, এখন এখন ওটাকে এই করে দিচ্ছে। সো এটাতে যে কেস করতে হয়নি, এটার জন্য আমি অত্যন্ত কি বলবো, আই থ্যাংক দেম যে মানে নিজে থেকেই যে মানবিক ভাবে চিন্তা করে যে ওরা মানবিক না, এটা নিজে থেকে না, এটা নিয়ে লেখালেখি করার পরে, এটাতে নোটিশ পাঠানোর পরে তারা বন্ধ করেছে। আচ্ছা, আচ্ছা, ওকে। আমি আরো কিছু জিনিস দেখি ফেসবুকে যে অনেকেই যারা ডক্টর তারা ওই যে অপারেশন যে করেন ওটির বিভিন্ন ছবি শেয়ার করেন। ভাইয়া, হোয়াট ডু ইউ থিংক, মানে আহ, এটা চেহারা দেখা যাক বা না যাক, এই যে ওটির চলাকালীন সময়ে তারা যে ওই টেবিলে যিনি আছেন তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ছবি শেয়ার করছেন, যে রাইট টু আজকে মনে করেন প্রাইভেসি, যে হুম, রাইট টু প্রাইভেসি বাংলাদেশে হ্যাঁ, কনস্টিটিউশনের রাইট টু প্রাইভেসি, মানে আমাদের কিন্তু কোর্ট। যেহেতু পেশেন্ট ওই ডক্টরের সাথে ফেসবুকে নাই, সো পেশেন্ট আর দেখতে পাচ্ছে না যে ওটা শেয়ার করা হচ্ছে বা ওই ডক্টর যে শেয়ার করছেন। সো এটা তো কামস উইথ দ্য ওন মরালিটি, তাই না? হুম, আমার হুম, ছবি তুলছি তাকে না জানিয়ে, তারপরে আমি ওটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, এটা সিকিউরিটি অ্যাক্টের আন্ডারও এই প্লাস দিস ইজ অ্যাকচুয়ালি আ ব্রিচ অফ আওয়ার রাইট টু প্রাইভেসি। রাইট টু প্রাইভেসিকে রাইট টু অবশ্যই। লাইফের আন্ডারে অলরেডি আমরা এস্টাবলিশ করেছি বাংলাদেশে ওই হুম, বায়োমেট্রিক হুম, সময়, যে দিস ইজ জি, ইয়োর প্রাইভেসি, ইয়োর থিংস আর ইয়োরস, এটাতে কনস্টিটিউশনাল রাইট আছে। তো এইভাবে হুম, ছবি হুম, তুলে দিয়ে দিলে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। যে জি, কারণে মনে করেন আজকে আপনি কর্নারের বসে, কন্ডাক্টও তো সলিউশন হচ্ছে। এক্স্যাক্টলি, এই যেটা হুম, হয় যে বাসের মধ্যে বসে একটা মেয়ের পিছন থেকে দেখা যাচ্ছে যে একটা ছেলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, সেটার সাথে এটার কিন্তু বেসিকলি কোনো ডিফারেন্স নাই। ওইটাকে যদি আমরা রং হিসেবে ধরি, উইদাউট পারমিশন টেকিং ফটো, দিস ইজ অ্যাবসলিউট দ্য সেম থিং। হুম, সো অবশ্যই। জি, অবশ্যই। তো আজকে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং একটা আলোচনা ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি। অনেক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ব্যারিস্টার আদনান। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা লাইভে ছিলেন, যারা প্রশ্ন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায়। শুভরাত্রি বলার আগে আরেকটা কমেন্ট চলে আসলো, কমেন্টটা একটু পড়ে নি। তাহমিদ আপা আমাদের রেগুলার ভিউয়ার এবং তিনি সবসময় আমাদেরকে উৎসাহ দেন। আজকে কি লিখেছেন একটু পড়ি। আসসালামু আলাইকুম তিনজনকেই। খুব সুন্দর আলোচনা। টর্ট আইনের আওতায় বাংলাদেশে বিচার কার্য সম্পাদন শুরু হয়েছে শুনে আশান্বিত হচ্ছি। এই কারণেই যে বাংলাদেশের মতো এত অবহেলিত ভাবে মনে হয় কোনো সেক্টরে বা কোনো প্রতিষ্ঠানে এত অ্যাক্সিডেন্ট কোনো রাষ্ট্রেই সংঘটিত ও প্রমাণিত হয় না। খুবই ভালো লাগলো আজকের বিষয় শুনে, তবে অনিচ্ছাকৃত ভাবে দেখতে বসেছিলাম কারণ আমাদের দেশে কোনো রেমেডি নেই জানি বলে, কিন্তু না দেখলে মিস করতাম। অনেক কিছুই হচ্ছে, জানতে পেরে আনন্দিত বোধ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কে আহ, সাহায্য যেন করেন। আচ্ছা, পুরোটা আসলে আসেনি সেজন্য পড়া গেল না, পরে আমরা পড়ে নিব। থ্যাংক ইউ তাহমিদ আপা আমাদের সাথে থাকার জন্য, এবং খুব সুন্দর একটি কমেন্ট আপনি করেছেন, আমরাও আশান্বিত হয়েছি। এই ইনফ্যাক্ট আমি আমার পার্সোনাল কেস নিয়ে আমি যাব এই এই বিষয়ে, যদি আরেকটা এক্সাম্পল তৈরি করা যায় আমাদের দেশের আইনে, দেন ওয়াই নট, সেটা অবশ্যই নিশ্চয় আগামী কেসগুলোকে নিশ্চয় প্রয়োজনীয়তা স্ট্রং রয়েছে। করবে। জি, অবশ্যই।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। Sure. শুভ।